থার্ড পার্টের পর চলে আসলাম ফোর্থ বা লাস্ট পার্ট নিয়ে। আপনি যদি ফার্স্ট ও সেকেন্ড এবং থার্ড পার্টগুলি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগে দেখে নিতে পারেন। কিন্তু এর নেতিবাচক প্রভাবও ছিল। এই গ্রিন রেভলিউশন পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে, কারণ ধান চাষে প্রচুর পানির দরকার হয়। প্রথমে সরকার বোরওয়েল চালু করে, মানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়, কিন্তু এতে ভূগর্ভস্থ জলের স্তর কমতে থাকে। 2009 সালে পাঞ্জাব সরকার পাঞ্জাব প্রিজার্ভেশন অফ সাবসয়েল ওয়াটার অ্যাক্ট পাস করে। তাতে বলা হয় বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পরই ধান লাগানো যাবে, যেন ভূগর্ভস্থ জল না লাগে। ফলে ধান লাগানোর সময় মে থেকে জুনে পিছিয়ে যায়, আর ধান কাটার সময় সেপ্টেম্বর থেকে অক্টোবরে সরে যায়। এর ফলে শীতকালীন ফসলের জন্য সময় কমে যায়। তাই দ্রুত মাঠ তৈরি করার সবচেয়ে সহজ ও সস্তা উপায় হল খড় জ্বালিয়ে দেওয়া। এই সমস্যা সমাধানে আগে থেকেই ছিল এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981। এই আইনে খড় পোড়ানো ছিল অপরাধ, কিন্তু জরিমানা দিলেই মুক্তি। এই কারণে এটি বন্ধ হয়নি, কারণ খড় সরাতে খরচ অনেক বেশি, জরিমানা দেওয়া বরং সস্তা। অবশিষ্ট খড় সারাতে যেমন হ্যাপি সিডার মেশিন, রোটাভেটর, বেলার রয়েছে, তবে সাধারণ কৃষকের পক্ষে এগুলো কেনা সম্ভব নয়। এই সমস্যা সমাধানের দুটি স্পষ্ট সমাধান রয়েছে। এক, সরকার কৃষকদের এসব যন্ত্র কম দামে বা বিনামূল্যে দিক। 2, ধান চাষ কমিয়ে অন্যান্য ফসল চাষে উৎসাহিত করুক, যেমন মিলেট, যেটি পানির চাহিদা কম। কিন্তু এটি একটি আলাদা আলোচনা, কারণ এতে এমএসপি মানে ন্যূনতম সহায়ক মূল্য বিষয়টিও জড়িত। গড়পড়তা কৃষকের জন্য মিলেট চাষ কতটা লাভজনক হবে, এই অর্থনীতি বোঝা দরকার। কেন্দ্র সরকার দাবি করেছে 2018 সাল থেকে তারা 33.33 বিলিয়ন বরাদ্দ দিয়েছে ক্রপ রেসিডিউ ম্যানেজমেন্ট প্রোগ্রামে। তবে অনেক রেকর্ড বলছে এই টাকা পর্যাপ্ত নয় এবং সঠিকভাবে ব্যবহৃত হয়নি। রাজ্য সরকারগুলো বারবার অতিরিক্ত অনুদান চাইছে। পঞ্জাব সরকার সম্প্রতি 1200 কোটি চাইলেও কেন্দ্র তা অস্বীকার করে। 5, শিল্পদূষণ। শেষ এবং পঞ্চম বড় কারণ হল শিল্পদূষণ। কেমিক্যাল, টেক্সটাইল, সিমেন্ট, স্টিল, রিফাইনারি এবং পাওয়ার প্ল্যান্ট বায়ুতে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। এরা PM2.5 ছাড়াও সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও কার্বন মনোক্সাইড ছাড়ে। প্রথমত, দিল্লিতে শিল্পদূষণের অবদান 15 থেকে 18%, কলকাতায় 24.5%, মুম্বাইতে 18%, চেন্নাইতে 20.2%। এ ধরনের দূষণ বন্ধ করতে প্রয়োজন কঠোর ব্যবস্থা। 2017 সালে সুপ্রিম কোর্ট পেট্রোলিয়াম কোকের ব্যবহার নিষিদ্ধ করে। দিল্লি সরকারও উদ্যোগ নেয়। দিল্লিতে আগে 3টি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছিল, একটি 2009, দ্বিতীয়টি 2015 এবং তৃতীয়টি 2018 সালে বন্ধ করে দেওয়া হয়। আজ দিল্লি একমাত্র রাজ্য যেখানে কোনো থার্মাল পাওয়ার স্টেশন নেই। বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি এবং পুনর্নবীকরণযোগ্য উৎস ব্যবহার করা উচিত। তবে সমস্যা হলো শুধু দিল্লি সরকারের কাজ যথেষ্ট নয়, কারণ চারপাশে রয়েছে গুরগাঁও, মেরাট, নয়ডা, ফরিদাবাদ। এখানে এখনও চলছে দূষণকারী শিল্প এবং পাওয়ার প্ল্যান্ট। সার্বিকভাবে জাতীয় পর্যায়ে কড়া নিয়ম প্রয়োজন। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম। 2019 সালের জানুয়ারিতে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করে। লক্ষ্য ছিল 24টি রাজ্যের 131টি দূষিত শহরের বায়ুর মান উন্নয়ন করা। 2025-26-এর মধ্যে PM10 স্তর 40% কমিয়ে আনা হবে 2017-18 সালের তুলনায়। প্রশ্ন হল, এই কর্মসূচি কতটা সফল হয়েছে? গত 5 বছরে সরকার যে বাজেট বরাদ্দ করেছে তার 64% খরচ হয়েছে। মোট 10,566 কোটি বরাদ্দ হয়েছিল, তবে খরচ হয়েছে মাত্র 6,806 কোটি। সবচেয়ে হতাশাজনক বিষয় হল এই ব্যয়ের 67% শুধু ধুলোবালি নিয়ন্ত্রণে খরচ হয়েছে, যেমন রাস্তায় পানি ছেটানো। এই টাকা কিছু ঘন্টার জন্য দূষণ কমায়, কিন্তু স্থায়ী কোনো পরিবর্তন আনে না। এই টাকা বরং কৃষকদের মেশিন কিনে দিতে খরচ করা যেত, খড় পোড়ানো বন্ধ করা যেত। মাত্র 14% খরচ হয়েছে বায়োমাস পোড়ানো নিয়ন্ত্রণে, মাত্র 12% যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে, আর শিল্প দূষণ নিয়ন্ত্রণে মাত্র 0.61% খরচ হয়েছে। এতে কি বাস্তব পরিবর্তন আসবে? কখনোই না। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানুয়ারি 25 জানায় 131টি শহরের মধ্যে মাত্র 31টি শহরে দূষণ কমেছে, আর 29টি শহরে দূষণ আরও বেড়েছে, যেমন দিল্লি, চণ্ডীগড়, জম্মু, গয়া, মুজাফরপুর, উজ্জয়িনী প্রভৃতি। আরও বড় সমস্যা হলো সরকার শুধু PM10-এর উপরই নজর দিচ্ছে। PM10 সাধারণত ধুলোবালি, যা ততটা ক্ষতিকর নয়, আর এই কারণেই মূল বাজেট ধুলো কমাতে খরচ হচ্ছে। কিন্তু প্রয়োজন ছিল PM2.5-এর দিকে নজর দেওয়ার, কারণ এই দূষণই মানুষের স্বাস্থ্যের উপর প্রকৃত প্রভাব ফেলে।
সিএসির নির্বাহী পরিচালক অনুমিতা রায়চৌধুরীও বলেন, যখন সরকার প্রথম ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করেছিল তখন এর লক্ষ্য ছিল PM10 ও PM2.5 দুটোর উপরই সমান গুরুত্ব দেওয়া। কিন্তু এখন নিজেদের ভালো দেখানোর জন্য সরকার কেবল PM10 এর দিকে গুরুত্ব দিচ্ছে আর PM2.5 থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। বাস্তব সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে দেওয়া। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো পলিটিক্যাল ইন্টেনশন বা রাজনৈতিক সদিচ্ছের অভাব। মানুষ বিষয়টি নিয়ে গা করে না, আর তাই রাজনৈতিকরাও করে না। আমাদের দেশে রাজনীতি ঘুরে বেড়ায় ধর্ম আর পরিচয়ের ইস্যুগুলো ঘিরে। আমরা আলোচনা করি কোন কমেডিয়ান কি বলল, সিনেমা নিয়ে, কবর ঘোড়া নিয়ে। মিডিয়া আমাদের ফাঁসিয়ে রাখে একের পর এক অপ্রাসঙ্গিক বিষয়ের মধ্যে, আর রাজনীতিকরা এতে খুশি, কারণ এটা জটিল ইস্যুগুলো এড়িয়ে যাওয়ার সহজ পথ। যেমন বায়ু দূষণ। F9RK একটি ফরেন পলিসি ম্যাগাজিনকে একটা ট্যাক্সি ড্রাইভার বলেছিলেন, ভারত হিন্দু আর মুসলমানে ভাগ হয়ে গেছে, এটাই আমাদের রাজনীতি। কেউ ভোট দেয় না এই প্রশ্নে, কে দূষণ কমাবে। কেউ কেউ শুধু মুসলমানদের বিরোধিতা করার জন্য বিজেপিকে ভোট দেয়, তারা দূষণ নিয়ে ভাবে না। কিন্তু মানুষ ভুলে যায় এই শত্রু ধর্ম দেখে আক্রমণ করে না। আপনি যে বাতাস শ্বাস নিচ্ছেন, হিন্দু এবং মুসলিম দুজনেই সেই একই দূষিত বাতাস নিচ্ছে। যখন ফুসফুসে ক্যান্সার হবে, ধর্ম জিজ্ঞাসা করবে না। অর্থনীতির উপর প্রভাব। 2024-এর ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে প্রতি বছর ভারতের অর্থনীতি $36.8 বিলিয়ন সম্মুখীন হচ্ছে। এই অঙ্কটা ভারতের জিডিপির 1.36%। এটি অন্য একটি বিশ্লেষণ বলছে, যদি ভারতে বায়ু দূষণ না থাকতো 2019 সালের মধ্যেই আমাদের অর্থনীতি প্রায় $95 বিলিয়ন বাড়ত। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন। সমাধান এখন কি করা উচিত? এই ভিডিওতে আমি তুলে ধরলাম শান্তি পরিসংখ্যান, স্বাস্থ্যবোধ ঝুঁকি ও সরকারের ব্যর্থতা। এখন প্রশ্ন, এরপর কি করা উচিত? চলুন সবগুলো সমাধান পরিষ্কারভাবে একসাথে দেখে নেওয়া যাক। আমরা সবাইকে নিয়ে সরকারকে চাপ দিতে হবে সঠিক কাজ করার জন্য। নিজের তালিকায় ভারতের 5টি প্রধান শহরে কী কারণে বায়ু দূষণ হয় তা দেখানো হয়েছে। দিল্লি 50% দূষণ হয় বায়ুযান থেকে, 11% শিল্প, 7% নির্মাণ। বাকিটা আসে NCR-এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে, যেখানে খড় পোড়ানো অন্যতম কারণ। কলকাতা 50% দূষণ বায়ুযান, 24% শিল্প, 21% ধুলোবালি। মুম্বাই 30% বায়ুযান, 18% শিল্প, 15% ধুলোবালি। চেন্নাই 28% রাস্তার ধুলোবালি, 23% বায়ুযান, 20% শিল্প, 4% নির্মাণ। বেঙ্গালুরু শিল্প দূষণ প্রায় নেই, 50% বায়ুযান, 16% ধুলোবালি, 11% নির্মাণ। মূল সমাধান, পাবলিক ট্রান্সপোর্টে বড় পরিসরে নিবেশ করতে হবে। কেন্দ্র সরকার মেট্রো এবং ট্রেনের জন্য, রাজ্য সরকার বাসের জন্য। হাইওয়ের জন্য যে বাজেট বরাদ্দ হচ্ছে সেটি পাবলিক ট্রান্সপোর্টে ব্যয় করা যেত। পুরনো দূষণকারী গাড়ি 15 বছরের বেশি রাস্তায় চলাচল বন্ধ করা। সরকার ইতিমধ্যে এটা কঠোরভাবে প্রয়োগ করার কথা ভাবছে। এমনকি পেট্রোল পাম্প থেকে পুরনো গাড়িকে জ্বালানি না দেওয়ার নির্দেশও আসছে। 3. নির্মাণ স্থলগুলিকে সঠিকভাবে ঢেকে রাখতে হবে। 4. নিয়মিত পরিদর্শন চালাতে হবে। 5. খড় পোড়ানো বন্ধে কৃষকদের মেশিন, হ্যাপি সিডার ইত্যাদি সরবরাহ করতে হবে। 6. রাস্তার ধুলোবালি কমাতে গর্ত মেরামত, ফুটপাত ঠিক করা এবং ভ্যাকিউম রোড সুইপার চালু করতে হবে। হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে ধুলো বাতাসে ওড়ে বেশি। 7. শিল্পগুলোর জন্য কঠিন নির্গমন মানদণ্ড আরোপ এবং প্রয়োগ করতে হবে। 8. বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর অন্যতম কারণ হলো শিল্প অঞ্চল, যেমন বির্নিহাট। 9. সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। 10. দূষণের সঠিক কারণ জানানো, নিজস্ব গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে উৎসাহিত করা। আশা করি ভিডিওগুলি আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সমস্ত পার্টগুলি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই ভিডিওর সাথে যুক্ত সমস্ত পার্টগুলি দেখার জন্য।